নমস্কার, সালাম, আদাব, শুকরিয়া। কাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এসেছি আরও একটি নতুন ইতিহাসের গল্প নিয়ে, যে ইতিহাসের কথা আমরা বইয়ের পাতায় পড়েছি। তার চেয়েও কত হাজার গুণ বেশি রক্ত, ঘাম আর আত্মত্যাগ লুকিয়ে আছে এই মাটির প্রতিটি ধূলিকণায়। তা কি আমরা সত্যিই জানি? আজ আমরা শোনাব এমন এক বীরের গল্প, যিনি কোনো রূপকথা বা গল্পের বইয়ের কাল্পনিক চরিত্র নন। তিনি আমাদেরই চেনা এই দেশের রক্তমাংসের এক মহামানব, যার নাম শুনলে আজও শত্রুদের বুক কেঁপে ওঠে, আর আমাদের শিরায় শিরায় দৌড়ে যায় দেশপ্রেমের অমলিন আগুন। চলুন, সময়কে পেছনে ফেলে আজ আমরা ফিরে যাই ভারতের ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায়ে। 1907 সালের 28 সেপ্টেম্বর পাঞ্জাবের লায়লপুর জেলার বঙ্গা গ্রামে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হল ভগৎ সিং। জন্মের সময়ই তার বাবা ও কাকারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাগারে ছিলেন। তাই ছোটবেলা থেকেই ভগৎ সিং বড় হতে লাগলেন স্বাধীনতার স্বপ্ন আর দেশপ্রেমের পরিবেশে। শৈশব থেকেই তিনি ছিলেন অন্যরকম। খেলাধুলার পাশাপাশি ইতিহাস পড়তে ভালোবাসতেন। দেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাদের গল্প শুনে তিনি গভীরভাবে অনুপ্রাণিত হতেন। তার মনে একটাই প্রশ্ন ঘুরত, আমাদের দেশ কি কোনোদিন স্বাধীন হবে? 1919 সালে ঘটে ভয়াবহ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। শত শত নিরস্ত্র মানুষকে ব্রিটিশ সেনারা গুলি করে হত্যা করে। এই খবর ছোট্ট ভগৎ সিংয়ের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। কয়েকদিন পর তিনি সেই হত্যাস্থলে যান। সেখানে রক্তমাখা মাটি হাতে তুলে নিয়ে শপথ করেন, এই দেশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। সময়ের সঙ্গে সঙ্গে তিনি পড়াশোনার পাশাপাশি বিপ্লবী চিন্তাধারার বই পড়তে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, স্বাধীনতা কেবল স্বপ্ন নয়, তার জন্য প্রয়োজন সাহস, ত্যাগ এবং সংগ্রাম। যখন অন্য তরুণেরা ভবিষ্যতের চাকরি বা সংসারের কথা ভাবছিল, তখন ভগৎ সিং নিজের ভবিষ্যৎ দেশের জন্য উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার পরিবার বিয়ের কথা তুললেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমার প্রকৃত বিয়ে হবে ভারতের স্বাধীনতার সঙ্গে। এরপর তিনি গোপনে দেশের বিভিন্ন বিপ্লবী সংগঠনের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পথ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক সংগ্রাম, যা তাঁকে ইতিহাসের পাতায় অমর করে তুলবে। বিপ্লবের পথে প্রথম পদক্ষেপ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ভগৎ সিংয়ের জীবন যেন সম্পূর্ণ বদলে গেল। তিনি বুঝতে পারলেন, শুধু দুঃখ প্রকাশ করে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। দেশের জন্য সাহসী মানুষ দরকার, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে। লাহোরের ন্যাশনাল কলেজে পড়াশোনার সময় তিনি বহু দেশপ্রেমিক তরুণের সঙ্গে পরিচিত হন। সেখানে তিনি ইতিহাস, রাজনীতি এবং বিশ্বের বিভিন্ন স্বাধীনতা আন্দোলন সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করেন। তিনি বিশ্বাস করতেন, একজন বিপ্লবীর সবচেয়ে বড় শক্তি শুধু অস্ত্র নয়, জ্ঞান এবং আদর্শ। এরপর তিনি ধীরে ধীরে বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। তার পরিচয় হয় চন্দ্রশেখর আজাদ, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুর মতো সাহসী বিপ্লবীদের সঙ্গে। সবাই মিলে তারা শপথ নেন, দেশের স্বাধীনতার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করবেন। ভগৎ সিং শুধু গোপন বৈঠকই করতেন না, তরুণদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেও কাজ করতেন। তিনি বিভিন্ন পত্রিকায় ছদ্মনামে লেখা লিখতেন। সেই লেখায় তিনি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাতেন। এদিকে ব্রিটিশ সরকার বিপ্লবী সংগঠনগুলোর ওপর নজরদারি আরও কঠোর করে তোলে। পুলিশ একের পর এক অভিযান চালাতে শুরু করে। কিন্তু ভগৎ সিং ও তাঁর সঙ্গীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজেদের কাজ চালিয়ে যেতে থাকেন। তাঁদের লক্ষ্য ছিল একটাই, ভারতকে স্বাধীন করা। আর সেই লক্ষ্য পূরণে তাঁরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিলেন। কিন্তু খুব শিগগিরই এমন একটি ঘটনা ঘটতে চলেছিল, যা ভগৎ সিংয়ের জীবনকে নতুন মোড় দেবে এবং তাঁকে সমগ্র ভারতের কাছে এক সাহসী বিপ্লবীর প্রতীক হিসেবে পরিচিত করবে। লালা লাজপত রায়ের মৃত্যু ও প্রতিশোধের শপথ। 1928 সাল ব্রিটিশ সরকার ভারতে পাঠায় সাইমন কমিশন। কিন্তু সেই কমিশনে একজনও ভারতীয় সদস্য ছিলেন না। সারা দেশে শুরু হয় তীব্র প্রতিবাদ। মানুষের মুখে একটাই স্লোগান, সাইমন, গো ব্যাক।
লাহোরে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন প্রবীণ দেশপ্রেমিক লালা লাজপত রায়। মিছিলে ছিল শান্তিপূর্ণ, কিন্তু ব্রিটিশ পুলিশ নির্মমভাবে বীর লাঠিচার্জ শুরু করে। পুলিশ কর্মকর্তা জেমস এ স্কটের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর একের পর এক লাঠির আঘাত করা হয়। লালা লাজপত রায় গুরুতর আহত হন। আহত অবস্থাতেও তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমার শরীরে পড়া প্রতিটি লাঠির আঘাত ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক হয়ে থাকবে। কয়েক সপ্তাহ পর তাঁর মৃত্যু হয়। এই সংবাদে সারা ভারত শোকাহত হয়ে পড়ে। কিন্তু ভগৎ সিংয়ের কাছে এটি শুধু শোকের ঘটনা ছিল না, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের নতুন আহ্বান। ভগৎ সিং, সুখদেব ও রাজগুরু সিদ্ধান্ত নিলেন, এই ঘটনার জন্য দায়ীদের জবাব দিতে হবে। তাঁরা পরিকল্পনা করলেন পুলিশ কর্মকর্তা স্কটকে লক্ষ্য করবেন। দীর্ঘ প্রস্তুতির পর তাঁরা অভিযানে নামেন। কিন্তু ঘটনাক্রমে ভুল পরিচয়ের কারণে স্কটের পরিবর্তে সহকারী পুলিশ সুপার জন টি সন্ডার্স গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অভিযানের পর বিপ্লবীরা দ্রুত সেখান থেকে সরে যান এবং আত্মগোপনে চলে যান। এই ঘটনার পর ব্রিটিশ সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে। চারদিকে শুরু হয় তল্লাশি। ভগৎ সিংকে ধরিয়ে দেওয়ার জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়, কিন্তু তিনি ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হন। এদিকে ভগৎ সিং বুঝতে পারলেন, তাদের সংগ্রাম এখন আরও কঠিন হতে চলেছে। সামনে অপেক্ষা করছিল এমন এক পদক্ষেপ যা তাকে শুধু ভারতের নয়, বিশ্বের ইতিহাসেও এক সাহসী বিপ্লবীর প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করবে। কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ ও স্বেচ্ছায় আত্মসমর্পণ। সন্ডার্স হত্যার ঘটনার পর ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের ধরতে সর্বশক্তি নিয়োগ করে। কিন্তু ভগৎ সিং আত্মগোপনে থেকেও সংগ্রাম থামাননি। তিনি উপলব্ধি করেছিলেন, শুধু গোপন অভিযান নয়, সমগ্র ভারতবাসীর কাছে তাদের আদর্শ পৌঁছে দেওয়াও জরুরি। 1929 সালের 8 এপ্রিল ভগৎ সিং ও তাঁর সঙ্গী বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভায় প্রবেশ করেন। সেখানে ব্রিটিশ সরকার এমন একটি আইন পাশ করতে যাচ্ছিল যা জনগণের স্বাধীনতা আরও সীমিত করত। এই সময় তাঁরা এমন স্থানে দুটি স্বল্পক্ষমতার বোমা নিক্ষেপ করেন যেখানে মানুষের প্রাণহানি না ঘটে। বিস্ফোরণের উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি নয়, বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়া। বিস্ফোরণের পর তাঁরা পালিয়ে যাননি, বরং উচ্চকণ্ঠে স্লোগান দিতে থাকেন, ইনকিলাব জিন্দাবাদ এবং সাম্রাজ্যবাদ নিপাত যাক। এরপর তাঁরা বিপ্লবী বার্তা সংবলিত লিফলেট ছড়িয়ে দেন, যাতে লেখা ছিল, বধিরদের শোনাতে হলে প্রচণ্ড আওয়াজের প্রয়োজন হয়। এরপর ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তাদের উদ্দেশ্য ছিল আদালতকে একটি মঞ্চে পরিণত করা, যাতে সমগ্র দেশের মানুষ তাদের আদর্শ ও স্বাধীনতার বার্তা শুনতে পারে। গ্রেপ্তারের পর শুরু হয় জিজ্ঞাসাবাদ। পরে তদন্তে সন্ডার্স হত্যাকাণ্ডের সঙ্গে ভগৎ সিংয়ের সম্পর্কের তথ্য সামনে আসে। ফলে তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনা হয় এবং একটি ঐতিহাসিক বিচার পর্বের সূচনা হয়। ভগৎ সিং জানতেন, এই পথের শেষ হয়তো ফাঁসির মঞ্চ। তবুও তিনি একবারও নিজের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াননি। তাঁর কাছে দেশের স্বাধীনতাই ছিল সর্বোচ্চ আদর্শ। কারাগারে সংগ্রাম, অনশন ও ঐতিহাসিক বিচার। গ্রেপ্তারের পর ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত এবং তাদের অন্য সঙ্গীদের কঠোর নিরাপত্তার মধ্যে কারাগারে রাখা হয়। ব্রিটিশ সরকার ভেবেছিল কারাগারের শিকল তাদের মনোবল ভেঙে দেবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। কারাগারে ভগৎ সিং দেখলেন, ভারতীয় বন্দীদের সঙ্গে অত্যন্ত বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। ইউরোপীয় বন্দীরা ভালো খাবার, পরিষ্কার পোশাক ও অন্যান্য সুযোগ সুবিধা পেলেও ভারতীয় বন্দীদের দেওয়া হতো নিম্নমানের খাবার এবং অমানবিক পরিবেশে রাখা হতো। এই অন্যায়ের প্রতিবাদে ভগৎ সিং ও তাঁর সঙ্গীরা অনশন শুরু করেন। তাদের দাবি ছিল, সব রাজনৈতিক বন্দীর জন্য সমান মর্যাদা, উন্নত খাবার, বই পড়ার সুযোগ এবং মানবিক আচরণ নিশ্চিত করা। দিনের পর দিন অনশন চলতে থাকে। ভগৎ সিংয়ের শরীর দুর্বল হয়ে পড়লেও তার মনোবল ছিল অটুট। দেশের বিভিন্ন প্রান্তে এই অনশনের খবর ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ তাঁদের সমর্থনে সভা সমাবেশ করেন। সংবাদপত্রেও এই আন্দোলন ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। এই অনশনের সময় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস 23টি দিন অনশন করার পর শহীদ হন। তাঁর মৃত্যু সারা দেশকে গভীরভাবে নাড়া দেয়
এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। এদিকে আদালতে শুরু হয় ঐতিহাসিক লাহোর ষড়যন্ত্র মামলা। বিচার চলাকালেও ভগৎ সিং মাথা নত করেননি। তিনি আদালতকে ব্যবহার করেন স্বাধীনতার পক্ষে নিজের বক্তব্য তুলে ধরার মঞ্চ হিসেবে। তাঁর সাহস, যুক্তি এবং দৃঢ়তা অসংখ্য তরুণকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করে। ব্রিটিশ সরকার বুঝতে পারল, একজন বন্দী হয়েও ভগৎ সিংয়ের কণ্ঠস্বর থামানো যাচ্ছে না। তাই দ্রুত বিচার শেষ করে কঠোর শাস্তি দেওয়ার প্রস্তুতি শুরু হল। কিন্তু ভগৎ সিংয়ের মুখে তখনও একই দৃঢ় উচ্চারণ, দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে হলেও তিনি প্রস্তুত। দীর্ঘ বিচার শেষে ব্রিটিশ আদালত ভগৎ সিং, সুখদেব থাপার এবং শিবরাম রাজগুরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এই রায় ঘোষণার পর সারা ভারত জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। বহু মানুষ তাঁদের প্রাণভিক্ষার আবেদন জানালেও ভগৎ সিং নিজে কখনো করুণা প্রার্থনা করেননি। কারাগারের শেষ দিনগুলোতেও তিনি বই পড়তেন, লিখতেন এবং সহবন্দীদের সাহস যোগাতেন। তাঁর বিশ্বাস ছিল, একজন বিপ্লবীকে মৃত্যুকেও হাসিমুখে গ্রহণ করতে জানতে হয়। 1931 সালের 23 মার্চ সন্ধ্যায় নির্ধারিত সময়ের আগেই ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। বলা হয়, ফাঁসির মঞ্চে ওঠার সময়ও তাঁদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ইনকিলাব জিন্দাবাদ এবং বন্দে মাতরম। তাঁরা হাসিমুখে মৃত্যুকে বরণ করেন। তাঁদের বয়স তখন মাত্র 23 বছরের কাছাকাছি। এত অল্প বয়সে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করে তাঁরা ইতিহাসে অমর হয়ে যান। ফাঁসির পর ব্রিটিশ প্রশাসন গোপনে তাঁদের মরদেহ নিয়ে গিয়ে দাহ করার চেষ্টা করে। কিন্তু খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ সেখানে ছুটে যান এবং গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের শেষ বিদায় জানান। ভগৎ সিংয়ের আত্মত্যাগ সমগ্র ভারতকে নতুন করে জাগিয়ে তোলে। অসংখ্য তরুণ স্বাধীনতার আন্দোলনে যোগ দেওয়ার অনুপ্রেরণা পান। তাঁর সাহস, আদর্শ ও আত্মত্যাগ আজও স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। ভগৎ সিং শুধু একজন বিপ্লবী নন, তিনি সাহস, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের এক চিরন্তন প্রতীক। তাঁর নাম আজও কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সমাপ্ত। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার একটি গল্প নিয়ে হাজির হব, কথা দিচ্ছি। এই গল্প বানাতে অনেক পরিশ্রম ও কঠোরতা লাগে, আর যদি আপনাদের দিক থেকে কোন সাড়া না পাই, মনটা বড় খারাপ হয়ে যায়। তাই তোমাদেরকে বলছি, আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। কমেন্টে কেমন লাগলো লিখে জানাবো। আপনাদের যদি এই ধরনের কোন গল্প জানা থাকে, যার কোন ইতিহাস নেই বা আছে, আমাদেরকে লিখে জানান। আমরা সেটা গল্প আকারে আপনাদের উপহার দেব। আমাদেরকে উৎসাহিত দিতে একটি লাইক দিন। তাহলে আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।